নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আর কয়েকদিন বাদেই দুর্গাপুজো। এবার দুর্গাপুজো কিভাবে হবে সেটা নিয়ে তো প্রশ্ন যেমন আছে, তেমন এই যে বিচার চেয়ে মায়ের কাছে একটা প্রার্থনা যেমন থাকবে, পাশাপাশি আমরা দুর্গাপুজোর দুর্গা ঠাকুরের এই মর্তে আসার আগে আমরা যেটা দেখলাম সুপ্রিম কোর্টে, স্বয়ং যেন দেবী দুর্গা সেখানে আবির্ভূত হলো এবং আমি সিংহরূপী যিনি ছিলেন, যাকে অনেকেই সেরকম ভাবেন, সেই কপিল সিব্বলকে কিভাবে তিনজন মহিলা আইনজীবী কিভাবে একটার পর একটা তাকে বিদ্ধ করলো বিভিন্নভাবে, এবং তার মিথ্যেচারিতা থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয় একেবারে সম্মুখে তুলে ধরলেন, সেটা সত্যি একটা ঐতিহাসিক দিন গত 17 তারিখে সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে আমরা লক্ষ্য করলাম। এবং ঘটনা হচ্ছে যে রাজ্য সরকার প্রত্যেকটা পয়েন্টে তারা এতটা কোণঠাসা অবস্থার মধ্যে পড়েছিল, রাজ্য সরকারের যে আইনজীবী কপিল সিব্বল, সেটা না দেখলে কিন্তু বোঝা যায় না। এর আগের দিন ঠিকমতো আইনজীবী সেখানে উপস্থিত না থাকার ফলে এবং যথাযথভাবে কপিল সিব্বলের বিভিন্ন রকম মিথ্যে তথ্য তারা কিন্তু সেভাবে ধরতে পারেননি, এমনটি অভিযোগ উঠছে। এবং এদিন কপিল সিব্বল যখনই এই মিথ্যে তথ্য আদালতে পেশ করতে গেছে, তখনই তিনি বাধার সম্মুখীন হয়েছেন। প্রথমে দেখুন কত বড় একটা এই ধরনের একটা ঘটনা, যেখানে সাধারণ মানুষের আবেগ জড়িয়ে আছে, যেখানে সাধারণ মানুষ চাইছেন যে বিচারটা সঠিকভাবে হোক, সেখানে রাজ্য সরকার যদি সেটাই চাইতেন, তাহলে রাজ্য সরকারের আইনজীবী কি করে বলেন যে এই ধরনের একটা ঘটনায় লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হোক? তারা বলছে, একটা যুক্তি দিয়ে তারা বলেছেন, কিন্তু সেটা তো তাদের যুক্তি, কিন্তু পাশাপাশি এখানে সাধারণ কোটি কোটি মানুষের যেখানে স্বার্থ জড়িয়ে আছে, কোটি কোটি মানুষ সেটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, সেখানে এই ধরনের তার মানে রাজ্য সরকারের একটা নেতিবাচক দিক কিন্তু সেখানে তৈরি হয়ে গেছে বলে মনে করছেন অনেকেই। পাশাপাশি আমরা যেগুলো দেখব, যে সমস্ত জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টের যে ভূমিকা, সেটা খুবই পজিটিভ একটা জায়গায় রয়েছে। এবং সত্যি তো কারা কাজে যোগ দেবেন কি করে, আলোচনাটা এখানে হয়েছিল। তাদের যদি সুরক্ষা ঠিকমতো না হয়, তাদের যে থ্রেড এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে, থ্রেড কালচার যেটাকে বলছেন, তারা এখনও সেখানে সেই লোকগুলো রয়েছে, তাদেরকে সেখান থেকে সরিয়ে না এনে এবং সেখানে বলা হচ্ছে যে তাদের কাজে যোগ দিতে, এটা তো যথাযথ নয়, এটা তো সঠিক নয়, সেটা কিন্তু আদালতে পরিষ্কার হয়ে গেছে। এবার শাস্তিমূলক ব্যবস্থা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে নেওয়া যাবে না। জুনিয়র ডাক্তাররা বলে যে জিবি মিটিংয়ের মাধ্যমে তারা ব্যাপারটা আসবে, এবং তারা আরও বলেছেন আবার বসতে হবে হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে, আরও যে দাবিগুলো তাদের এখনও মেটেনি সেইগুলো নিয়ে তারা বসবে। ইতিমধ্যে বেশ কিছু দাবি যেমন হয়েছে, তার ফলে সিপি থেকে শুরু করে অনেককেই পরিবর্তন করা হয়েছে, সেটা আপনারা জানেন, অতএব সেই বিষয়ে যাচ্ছি না। দ্বিতীয় যেটা মৃত্যুর সংখ্যা নিয়ে যেটা সুপ্রিম কোর্টে বলা হয়েছিল, এবং এত বড় একটা মানে মিথ্যাচারিতা বলে যারা মনে করছেন যে এইটা একটা মিথ্যাচারিতা করা হয়েছে, যে একটা কোন কাগজে কোন সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে সেইটাই সুপ্রিম কোর্টে দেওয়া আছে, তার সেটা সত্য মিথ্য যাচাই না করে সেইটাকেই দেওয়া হলো, এটা কি ধরনের একটা ব্যাপার? এটা কি একটা কোর্টকে কি একটা অন্যভাবে মানে মোটিভেট করার চেষ্টা করা হয়েছিল, এরকম একটা ব্যাপারটা আছে। দ্বিতীয়, সুপ্রিম কোর্ট থেকে যেটা আমরা জানতে পারলাম যে নির্যাতিতার বাবা যে চিঠিটা কোর্টকে দিয়েছে, সেখানে যে ছত্রে ছত্রে যে কথাগুলো বলেছে সেটা যে সত্য এবং তার যথার্থ, সেটা কিন্তু কোর্ট স্বীকার করে নিয়েছেন। সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট দেখে একবারে বলা যেতে পারে অবাক হয়ে গেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা, এবং তারা বলেছে এটা সাংঘাতিক ব্যাপার, এবং তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এবং পাশাপাশি সিবিআইয়ের সেই রিপোর্টের ভিত্তিতে তারা যেটা বুঝেছেন যে একটা বিস্ফোরণ মনে তার মধ্যে থাকলেও থাকতে পারে, এবং যার ফলে তারা বলেছে যে এইটাকে কিন্তু এক্ষুনি জনসমক্ষে না, তাতে করে
তদন্ত হ্যাম্পার্ড হতে পারে। সেই জন্য তারা যেটা করছেন যে সেইটাকে রেখে দিয়ে কিভাবে তদন্তটা ঠিকঠাক করা যায় সেইটা সিবিআইকে যথাযথভাবে সহযোগিতা করার কথা বলা হয়েছে। কিন্তু সিবিআইকে সহযোগিতার পরিবর্তে যে অভিযোগটা বারবার উঠছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে, সেটা হচ্ছে তারা সঠিকভাবে তথ্য লোপাট করা হয়েছে বলে অভিযোগ, সেইগুলোকে তারা যথাযথভাবে সিবিআইয়ের কাছে দিচ্ছে না। এটা সিবিআই কিন্তু অভিযোগ করেছে আদালতে। ফলে এইটা নিয়ে একটা চাপানুতোর হচ্ছে। ফলে যদি রাজ্য প্রশাসন সঠিকভাবে বিচার চান এবং রাজ্য সরকার যেটা বলছেন যে তারা সত্যি সত্যি দোষীদের শাস্তি চান বলে তারা দাবি করছেন, তাহলে এই যে কপিল সিব্বল এবং 36 থেকে 40 জন ওখানে আইনজীবী দাঁড় করিয়ে এই বিষয়টাকে চাপা দেওয়ার কারণটা কি, প্রশ্নটা এখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে থেকে উঠেছে এবং স্বাভাবিকভাবে এইটা নিয়ে কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে। এই রাত্রির সাথী বলে রাজ্য সরকার যে একটা প্রকল্প শুরু করেছিল এবং যেখানে বলা হয়েছিল যে মহিলারা বেশিক্ষণ তারা রাত্রে কাজ করতে পারবেন না, এইটা নিয়ে তো ভৎসনার পর ভৎসনা করেছেন সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকার পরিষ্কার বলেছে যে তারা এই প্রকল্পটা তারা ফিরিয়ে নেবেন এবং এই প্রকল্পটা তারা রাখবেন না। কারণ হচ্ছে রাজ্য সরকার বুঝতে পারছে কী করবে কি না করবে সেটা অনেকটা দিশেহারা। সাধারণ মানুষের এটা বিভিন্নভাবে সেটা দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তারা আইএএস পাশ করেছেন, তারা মাথা থেকে এইসব জিনিসগুলো আসে কি, অনেকে বলছেন এবং অনেকে অভিযোগ করছেন যে এইসব মানুষগুলো যেখানে আছেন তাহলে তারা কি জানেন না যে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি এগুলো কি তারা বোঝেন না? তারা মুখ্যমন্ত্রীকে অনেকেই এরকম অভিযোগ করছে, মুখ্যমন্ত্রীকে অনেকেই ভুল সিদ্ধান্ত দিচ্ছেন এবং যার পরিপ্রেক্ষিতে সবটা গিয়ে মুখ্যমন্ত্রীর ঘাড়ে পড়ছে। কিন্তু ঘটনাটা তারা কি সত্যি, তারা কি কি ধরনের নির্দেশ দিচ্ছেন, এই ধরনের কি দিতে পারেন? এবং সুপ্রিম কোর্টে যে ভর্ৎসনাটা খেলেন এটার জন্য দায়ী কে? আপনারা একটার পর একটা যে সমস্ত অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে উঠছে তার বিরুদ্ধে যেগুলো সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা সেগুলো না নিয়ে একটা ভুলভাল সিদ্ধান্ত একটা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন নেওয়া হয় সেটা স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তো আসবেই। এবং যেখানে আমরা দেখলাম সিসি ক্যামেরার বিষয়টা যেমন দেখলাম, এবং গতদিন মানে গত 17 তারিখের আগে সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছিল যে ওখানে সুরক্ষার বিষয়টা, হসপিটালগুলোতে সুরক্ষার বিষয়টা যথাযথ করতে হবে, সিসি ক্যামেরা যেগুলো বসাতে হবে। কিন্তু সেইটা দেখা গেল গত 17 তারিখে যেটা সুপ্রিম কোর্টের যে সওয়াল জবাব হলো সেখানে পরিষ্কার রাজ্য সরকারের আইনজীবী পরিষ্কার বললেন যে এখনও সমস্তটা করা হয়নি, এখনও 7 থেকে 15 দিন তাদের সময় লাগবে। এই যে 7 থেকে 15 দিন তাদের যে সময় লাগবে কেন? আর তাহলে আগে কি করেছেন? আগে যেগুলো করার কথা ছিল, যে সংস্কারগুলো করার কথা ছিল, যে ওখানে ল্যাট্রিন টয়লেট ইত্যাদি করার কথা ছিল, যারা রাত্রিরে থাকবেন তাদের থাকার ব্যবস্থা, ডাক্তারদের থাকার ব্যবস্থা যেটা করা হয়েছিল, যাদের সুরক্ষার বিষয়টা করা হয়েছিল, সেগুলো কিছুই করা হয়নি। এবং সেখানে আরও ভর্ৎসনার পর ভর্ৎসনা, একটার পর একটা ভর্ৎসনা সুপ্রিম কোর্ট করলো, যেখানে হচ্ছে সুরক্ষার বিষয়টা সিভিক ভলেন্টিয়ার দিয়ে করা হচ্ছিল এবং এজেন্সি দিয়ে সেগুলো করা হচ্ছিল। সেখানে পরিষ্কার যে জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী ছিলেন ইন্দিরা জয়সিংহ, তিনি পরিষ্কার বলেছেন যে সিভিক যে সঞ্জয় রায় বলে যিনি অভিযুক্ত, তাকে যাকে ধরা হয়েছে, সে তো একজন সিভিক ভলেন্টিয়ার ছিল এবং যার ফলে সিভিক ভলেন্টিয়ার দিয়ে ওইরকম একটা হসপিটালে সুরক্ষা বিষয়টা কি যথাযথ, প্রশ্নটা এখানে উঠেছে। এবং রাজ্য সরকার সেই জায়গাটা কোনো স্থায়ী যারা দায়িত্ব নিতে পারেন সেই রকম পুলিশ অফিসারকে দিয়ে কেন করছেন না, প্রশ্নটা এখানে উঠেছে এবং সেই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে আলোচনার মধ্যে এসছিল। এবং সবচেয়ে আর একটা যে দিকগুলো উঠেছে এবং সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের মধ্যে যে পুলিশের চরম ব্যর্থতা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকাটা কিন্তু মারাত্মক রকম খারাপ অবস্থায় এখনও পর্যন্ত আছে, এমন অভিযোগ কিন্তু বারবার উঠছে এবং সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে। রাজ্য সরকারের উচিত এখনও পর্যন্ত সতর্ক হয়ে এই যে বিষয়গুলো, যে অভিযোগগুলো উঠছে সেইগুলোকে পরিষ্কার করা, সাধারণ মানুষ যেটা চাইছে সেটাকে বোঝা, সেইটা কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু বুঝতে চেষ্টা করছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। আর একটা জায়গায় ভর্ৎসনা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে ওই যে অপুস্থলে কেন অত মানুষ ছিল, এবং সেইটা জানা যাচ্ছে যে যারা জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী ছিল তিনি নাকি একটা নামের তালিকা সেখানে সুপ্রিম কোর্টের হাতে দিয়েছেন যে
কারা কারা সেদিন সেখানে উপস্থিত ছিলেন এরকম একটা তালিকাও সেখানে দিয়েছে। ওই রকম একটা ঘটনা যেখানে সেটা কি করে হয়, পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল, যেখানে প্রথমে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে দেখুন ওখানে যে ওটা ঘটনাটা ঘটেছে সে 40 ফুট বাদ দিয়ে 11 ফুটে সবাই দাঁড়িয়েছিল। আচ্ছা, ওই যে পুলিশ অফিসার কি করে বুঝলেন যে 40 ফুটের মধ্যে, তিনি তদন্ত না করে কি করে বুঝলেন যে 40 ফুটের মধ্যে আছে? এই যে প্রথম থেকে পুলিশের যে দ্বিচারিতা, একটা মনোভাব, সেটা কিন্তু প্রথম থেকেই একটা পরিষ্কার ছবির মতো কিন্তু ফুটে হচ্ছে। যার ফলে এই আন্দোলনটাই তো মানুষ সবাই সব কিছু বুঝতে পারছে, মানুষ সবাই যেন কোথা থেকে সবার মনে একটা সন্দেহ বাতাবরণ তৈরি হয়েছে যে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন কিছু একটা লুকানোর চেষ্টা করছে, কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটা সাধারণ মানুষ কিন্তু চাইছে, মুখে তারা বলছেন যে না আমরা নির্যাতিতার বিচার চাই, অথচ কার্যের দিক থেকে যখন দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে না, তারা বিচার যতটা চান তার থেকে বিষয়টা ধামাচাপা দেওয়ার বিষয়টা কিন্তু অনেক বেশি চান। এই যে অভিযোগ সাধারণ মানুষের মধ্যে থেকে আসছে, এটাই হচ্ছে কিন্তু বড়ভাবে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এখন রাজ্যের যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনাগুলো 1 মাসের ওপরে হয়ে গেল, এখনো পর্যন্ত সেই হাসপাতালগুলোকে সুরক্ষিত করা, সেই হাসপাতালগুলোকে সিসিটিভি দেওয়া, সেই হাসপাতালগুলোকে পরিকাঠামোগুলো যাতে তদারকি করে ব্যবস্থা নেওয়া। ইতিমধ্যে রাজ্য সরকার বলছে 100 কোটি টাকা আমরা বরাদ্দ করে দিয়েছি, এই করেছি সেই করেছি, আমরা ডিএমকে বলে দিচ্ছি, এসপিকে বলে দিচ্ছি, আপনারা গিয়ে দেখুন একটা জায়গাতেও, একটা হাসপাতালেও কিচ্ছু করা হয়নি, এমন অভিযোগ কিন্তু আসছে। যদি সেটা করা হয়ে থাকে তাহলে রাজ্য সরকার সেটা সাধারণ মানুষকে জানাক যে এই জায়গায় এই হচ্ছে, বা যে সমস্ত হাসপাতালে পরিবর্তন করা হচ্ছে, পরিকাঠামো চেঞ্জ করা হচ্ছে, পরিকাঠামোর একটা নতুন রূপ দেওয়া হচ্ছে, সেই সমস্ত জায়গায় সেখানকার সেই জেলা শাসক, এসপি, তারা প্রেস কনফারেন্স করে বিষয়টা জানাক যে এই হাসপাতাল দেখুন, আমার জেলায় এই হাসপাতাল, এখানে এই আমরা কাজ করেছি, এর জন্যে আমরা আমরা এখনো পর্যন্ত যেগুলো বাকি আছে সেইটাই, এবং তাদের সুরক্ষার বিষয়টা কি করেছে, পরিকাঠামোর বিষয়টা কি করেছে, সাধারণ মানুষ ইত্যাদি সবগুলো সেখানে। কারণ হচ্ছে দেখুন, একটা জেলার হাসপাতালে যখন একটা মুমূর্ষ রোগী যান, তখন তাকে চিকিৎসা যে করার জন্য যে সরঞ্জাম দরকার, চিকিৎসা সরঞ্জামের দরকার, যে পরিকাঠামোর দরকার, সেগুলো কিছু থাকে না। এবং যার ফলে কি সেই মুমূর্ষ রোগীটা অনেক সময় রাস্তায় আস্তে আস্তে সে মারা যায়, কারণ সেখানে তো পরিকাঠামো নেই। তাহলে এই পরিকাঠামোগুলো কেন হবে না? এই যে শহরের যে কতগুলো হসপিটাল, তার উপরে সমস্ত চাপটা আছে, এই চাপটা কিন্তু কমে যেতে পারে। সুপার স্পেশালিটি বলে যে সমস্ত হসপিটালগুলো করা আছে, সেগুলো কিন্তু কোনোটাই সেইভাবে পরিকাঠামো নেই, এমন অভিযোগ আছে। এই চাপগুলো যদি কমানোর জন্য গ্রামীণ যে সমস্ত হাসপাতাল আছে তার পরিকাঠামোগুলো কিন্তু উন্নত করার দরকার। রাজ্য সরকারকে বারবার এই কথাটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হলেও তারা কতটা সেটা মান্যতা দিচ্ছে সেটা নিয়ে তো প্রশ্ন উঠছেই। এবং যদি সেটা মান্যতা দিতেন, যদি রাজ্য সরকার সেটা গুরুত্ব দিতেন, তাহলে এতদিনে এই যে সমস্ত গ্রামীণ হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন রকম মাল্টি স্পেশালিটি হসপিটাল বলে যেগুলোকে বলা হচ্ছে, বা সদর হসপিটাল, এই সমস্ত আছে, সেইগুলো কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতাম। আদৌ কি সেগুলো হচ্ছে? আদৌ কি সেখানে রোগীরা যাচ্ছে, তারা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে? কেন পাচ্ছে না? সবটা কি ডাক্তারদের দোষ? রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা করুন, রাজ্য স্বাস্থ্য দপ্তর যথাযথ সেই সমস্ত ব্যবস্থা করুন। তারপরে যদি ডাক্তাররা সেই পরিষেবা দিতে ব্যর্থ হয়, তখন ডাক্তারদের ওপর চাপ সৃষ্টি করা যেতে পারে। আজকে ডাক্তাররা যে হসপিটালে গিয়ে তারা পরিষেবাটা দেবে, তাদের সেই সুরক্ষাটা এখনও আপনারা তৈরি করতে পারেননি, অথচ বলছেন যে কাজে যোগ দেন। কাজে যোগ দেবে তো বটেই, কিন্তু আপনারা আগে সুরক্ষিত করুন জায়গাটাকে। এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের। এখন এই জায়গা থেকে যেটা আমরা পরিষ্কার একটা জায়গা বুঝতে পারছি, যে রাজ্য যদি সচেতনভাবে এবং যথেষ্ট সহযোগিতার হাতটা এই হাসপাতালগুলো, এই সাধারণ মানুষের দিকে বাড়িয়ে দেয়, তাহলে এই যে অবস্থা চলছে তার একটা বড় পরিবর্তন ঘটতে পারে। এটা ডাক্তারদের বিষয় নয়। রাজ্য সরকার যদি যথাযথভাবে ব্যবস্থা নেয়, সঠিকভাবে পরিকাঠামো গঠনের দিকে যদি তারা ধ্যান দেন, তাহলে কিন্তু এই পরিবর্তনটা সহজে হতে পারে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অনিচ্ছা, অনীহা, এটা কিন্তু অনেকটাই কিন্তু প্রকট হয়ে আছে এখনো পর্যন্ত। আমরা যেটা লক্ষ্য করছি, সেই অভিযোগটা কিন্তু বারবার উঠছে। এখনও কিন্তু সতর্ক হওয়া দরকার। সাধারণ মানুষ কিন্তু পথে নেমে গেছে।
এটা কিন্তু ভালো লক্ষণ নিশ্চয়ই নয়। সতর্ক কবে হবেন সেটা আপনারাই জানেন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।